আজকে ইরানের যে অবস্থা দেখছি আমরা দীর্ঘদিন ধরে স্যাংশনে থেকে তার যে অর্থনৈতিক অবস্থা এবং তার যে রাষ্ট্রের ভিতরে যেই অর্থনৈতিক ক্রাইসিস এবং বিভিন্ন উপকরণ যেমন তেল গ্যাস আন্তর্জাতিকভাবে সে বিক্রি যেভাবে করে পয়সা ইনকাম করার বা তার যে সোর্স ইনকাম সোর্স রাষ্ট্রীয় যেই ইনকাম সোর্স সেটা অনেকটাই দুর্বল। এক্ষেত্রে যদি এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে একই সাথে দুইটা ফ্রন্টে যুদ্ধ করে সে কতটুকু টিকতে পারবে এবং যুদ্ধ করার জন্য তার অ্যাকচুয়ালি কি কি বিষয় দেখা দরকার এ বিষয়ে আমরা আলোচনা করব। এর সাথে সাথে আমরা বলে রাখি আজকে রয়টার্স নিউজ করেছে যেখানে বলা হচ্ছে এ জগৎকালীন সর্বোচ্চ হামলা হয়েছে আজকে ইরানে। আমরা একটু আপনাদেরকে এই রয়টার্সের নিউজ থেকে একটু ফোকাস করাচ্ছি, যেখানে বলা হয়েছে আজ ইসরায়েল তেহরান সহ মূল ইরানি লক্ষ্যবস্তুতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এতে তেহরানের অ্যাভেঞ্জেল রেভলিউশনারি গার্ডের সদর দপ্তর ও সরকারি প্রচার কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা সবাই অবগত আছেন যে আমেরিকা যে তার B-2 বিমান দিয়ে বিশাল আকারে এই তিনটি পারমাণবিক সেক্টরে যে হামলা চালিয়েছিল, তারপরে সেম জায়গাতেই আবারও ইসরায়েল মুহুর্মুহুর হামলা চালিয়েছে, যার এতটাই বিকট শব্দ ছিল যে ইরানের তেহরান শহর কেঁপে ওঠে একেবারে। তো যেখানে এত বড় হামলা পরিচালনা করলো স্বয়ং আমেরিকা নিজে এসে তার পৃথিবীর সর্বোচ্চ মানের যুদ্ধ বিমান দিয়ে, এবং সেখানে আমরা দেখেছি যেই এক একটি বোমা ফেলা হয়েছে প্রায় 13 থেকে 13.5 টন ওজনের। এত বড় এক একটি বোমা হামলার পরেও 6টি বোমা হামলার পরেও এখন কি এমন প্রয়োজন হলো যে আবারও ইসরায়েলকেই সেই জায়গাতেই লক্ষ্যবস্তু করতে হচ্ছে? এই নিয়ে থাকছে আজকের আলোচনা। এছাড়াও কোন কোন আন্তর্জাতিক মিডিয়া এ বিষয়ে নিউজ করেছে, ইসরায়েলের সর্বশেষ পরিস্থিতি কি, কেমন চলছে, ইরানের পাল্টা প্রতিরোধ হামলা। এছাড়াও আপনারা জানেন গতকালকে ইরানের সংসদে হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়ে আলোচনা উত্থাপন করা হয়েছে। সেখান থেকেও কি ধরনের আলোচনা এসেছে সেটা আমরা অনেকেই জানেন। এখন বর্তমানে যদি হরমুজ প্রণালী বন্ধ করে তার অবস্থা কেমন হবে? ইতিপূর্বে আমরা খবর পেয়েছি যেখানে তিনটি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে বা দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে হরমুজ প্রণালীর এই রাস্তায়, এই মূল রোড থেকে, এই সাগর রোড থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকছেন। একটা দেশ যখন যুদ্ধে জড়ায় তার প্রথমে দেখতে হয় যে তার দেশের সেনা, অর্থাৎ যারা যুদ্ধ করবে সেনাবাহিনী, তারা কতটুকু স্ট্রং। আর এখনকার যেই অবস্থা তাতে সরাসরি সেনাবাহিনী তো আর যুদ্ধ করতে পারতেছে না, কারণ এখানে প্রায় 1000 থেকে 1500 কিলোমিটার দূর ইসরায়েল। ইরান তো তার সেনা সমন্ত পাঠাতে পারবে না, বা তার যে IRGC বা বিভিন্ন যে সংগঠন তার দেশে আছে তারা তো সরাসরি যে যুদ্ধ করার অবস্থানে নেই। তাহলে এখানে আরো একটা ফ্রন্ট দেখতে হবে, সেনাবাহিনীর সাথে দেখতে হবে তার প্রযুক্তিগত অবস্থান কেমন, তার গোয়েন্দা কতটুকু তৎপর, কতটুকু সক্ষমতা রাখে। যে দেশের সাথে যুদ্ধ করবে তার প্রত্যেকটি মূল মূল যেই স্থাপনা আছে সেগুলোর সম্বন্ধে কতটুকু তারা ধারণা রাখে, এই জিনিসটা কিন্তু আপনার গোয়েন্দা ডিপার্টমেন্টকে ফলো করতে হবে। যদি আমরা খুব স্পষ্টভাবে দেখতে পারি যে ইসরায়েল প্রযুক্তিগতভাবে যতটা সাপোর্ট পায় সেটা কিন্তু ইরান এতটা সাপোর্ট পায় না। পুরা পশ্চিমা বিশ্ব কিন্তু ইসরায়েলকে গোয়েন্দা সাপোর্ট অথবা আপনার প্রযুক্তিগত সাপোর্ট, স্যাটেলাইট সাপোর্ট, বিভিন্ন কৌশলগত সাপোর্ট কিন্তু দিচ্ছে। সেক্ষেত্রে যদিও ইরানের পিছনে আমরা আশা করি রাশিয়া, চীন আছে, কিন্তু সেখান থেকেও সরাসরি কতটা সাপোর্ট পাচ্ছে সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের প্রযুক্তি যেগুলা তার ছিল, তারা যেটা নিজেরা উদ্ভাবন করেছিল, কিছুটা চীনের সহযোগিতাও আছে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে, যেগুলো আপনার বিভিন্ন চিপস বা বিভিন্ন এই ধরনের সরঞ্জাম দিয়ে কিন্তু চায়না বা চীন সাপোর্ট করেছে। রাশিয়ারও হয়তো প্রযুক্তিগত কোনো সাপোর্ট আছে, কিন্তু সেখানে সরাসরি সেভাবে কোনো আমরা সাপোর্ট এ পর্যন্ত চোখে পড়েনি। যদিও আজকে
রাশিয়াতে ইরানের বৈঠক হওয়ার কথা রয়েছে, বৈঠক হচ্ছে, সেখান থেকে বিভিন্ন তথ্য আসতেছে, সেই তথ্য উপাত্ত নিয়েও আমরা শেষ পর্যায়ে আলোচনা করব। এখন আমাদের মূল আলোচনার বিষয়, যদি যুদ্ধ চালাতে হয় তাহলে এখন এই মুহূর্তে ইরানকে যেই জিনিসগুলো দেখতে হবে, এই দুইটা ফ্রন্টে যুদ্ধ করে কতটুকু তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে। যদি আমার অস্তিত্বই না থাকে, আমি যুদ্ধ করতে করতে যদি আমার পাশের দেশ লিবিয়া অথবা আপনার যদি ভালো করে আমরা আরো দেখি, ইরাকের অবস্থাটা দেখি, ইরাকের অবস্থা কিন্তু আজকে অনেক দুর্বল, অনেক নাজাহেল অবস্থা। যদিও ইরান এবং ইরাকের ভিতর অনেক পার্থক্য আছে। ইরানের দীর্ঘদিন প্রায় 40 বছর ধরে চলে আসা একটা ইসলামিক শাসন ব্যবস্থা আছে, তাদের তাদের নিজস্ব ডিফেন্স আছে, নিজস্ব গোয়েন্দা সেক্টর রয়েছে, নিজস্ব মিসাইল সিস্টেম আছে। তারপরেও তারা যেভাবে স্যাংশনের পড়ে থেকে আজকে তারা অর্থনৈতিকভাবে ওইভাবে দাঁড়াতে পারেনি, তারপরেও তাদের মূল যে সায়েন্টিস্টগুলো ছিল তাদেরকে হত্যা করা হয়েছে, জেনারেলদেরকে হত্যা করা হয়েছে, বিভিন্ন বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে আপনার তাদের যেই প্রচার মাধ্যম আছে সেখানেও ভয়ঙ্কর হামলা হয়েছে। এরপরে স্বাভাবিকভাবে সাধারণ যে মানুষের জানমাল এবং তাদের যে ঘরবাড়ি আছে সেখানে প্রচুর পরিমাণে হামলা করেছে আজকে। তো সেই ক্ষেত্রে তাদের যেই জিনিসগুলা দেখতে হবে, যে যুদ্ধ করতে গেলে তাদের কোন কোন জিনিসগুলা অনেকটা জরুরি হবে। যখন কোনো দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করতে চায় বা যুদ্ধ করার অবস্থান তৈরি হয় তার, সে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তাকে চাপিয়ে দিয়ে হোক বা তার সম্পত্তি দখলের জন্য হোক, তাকে মূলত 5টা জিনিস খুব স্পষ্টভাবে দেখতে হয়। তার ভিতরে রয়েছে 1 নম্বরে সামরিক শক্তি কতটা প্রস্তুত, দ্বিতীয়তে অর্থনীতি যুদ্ধ সহ্য করতে পারবে কিনা, 3 নম্বরে দেখতে হয় জনগণের সমর্থন আছে কিনা, 4 নম্বরে আন্তর্জাতিক রাজনীতি কেমন প্রতিক্রিয়া দেবে, 5 নম্বরে যুদ্ধের লক্ষ্য কি এবং সেটা অর্জনযোগ্য কিনা। যদি আমরা 1 নম্বরের আলোচনা করি তাহলে সেনা, প্রযুক্তি, অস্ত্র, গোয়েন্দা। দ্বিতীয়তে যদি আমরা আলোচনা করি অর্থনীতি যুদ্ধ সহ্য করতে পারবে কিনা, বাজেট, রিজার্ভ, বাণিজ্য। 3 নম্বরে জনগণের সমর্থন আছে কিনা, জনমত, অভ্যন্তরীণ স্থিতিশীলতা, আন্তর্জাতিক রাজনীতি কেমন প্রতিক্রিয়া দেবে, মিত্র, বিরোধী দেশ, জাতিসংঘ। 5 নম্বরে যুদ্ধের লক্ষ্য কি এবং সেটা অর্জনের যোগ্য কিনা, অস্পষ্ট লক্ষ্য, ব্যর্থতা নিশ্চিত, এমন কোনো বিষয় আছে কিনা। এই 5টা জিনিস যদি আমরা ফলো করি তাহলে দেখব যে এই 5টা জিনিসের ভিতরে ইসরায়েলের কতটুকু আছে এবং ইরানের কতটুকু ঘাটতি অথবা সফলতা আছে এই 5টা জিনিসের ভিতরে। এর বাহিরেও আরো একটা বিষয় আছে, সেটা হলো যখন কোনো মজলুম বা নিরীহ মানুষ অত্যাচারের পর অত্যাচারিত হয়, তখন কিন্তু সে এই 5টা জিনিস ফলো করবে কি করবে না সেটা তাৎক্ষণিক তার সেন্সে হয়তো বা থাকে না অনেক ক্ষেত্রে, কিন্তু দেখা যায় তাকে তার অস্তিত্বও চলে যেতে পারে, কিন্তু সে মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। আপনি ধরুন ইরানের যেই মিসাইল সিস্টেম বা মিসাইলের যেই গতি ক্ষমতা আছে, তাতে সর্বোচ্চ গতি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তও যদি হয়, তারপরেও শুধু মিসাইল দিয়ে যুদ্ধ হয় না। আপনি টার্গেট করলেন এক জায়গায়, সেটা যে লাগলো আরেক জায়গায়। আপনারা এদিনকে দেখেছেন, যেদিনকে আমেরিকা, গতকালকের কথাই বলছি, আমেরিকা যখন হামলা চালায় তখন তার জিপিএস সিস্টেমটাকে এলোমেলো করে দেওয়া হয়, লোকেশন ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যেখানে আপনি এক জায়গার লোকেশন আরেক জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে, ট্র্যাকিং করা যাচ্ছে না। তো এভাবে কতক্ষণ আপনি টিকে থাকতে পারবেন যদি আপনার সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে না থাকে। এখানে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমারা যুদ্ধ করে, মুখের কথার কৌশল একরকম, তাদের টেকনোলজি সাপোর্ট একরকম, গোয়েন্দা সাপোর্ট আরেক রকম, এবং তাদের যে অস্ত্রের যে ক্ষমতা পৃথিবীর সর্বপ্রথম তাদেরকে ধরা হয়। তাহলে সেখানে মধ্যপ্রাচ্যে যদি একটা যুদ্ধ বাধে বড়ভাবে, তাহলে ইরানের যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আছে ইরাক বাদে, কেউই তাকে সেভাবে সমর্থন করে না। আপনারা দেখেছেন যখন নাকি ইরানের উপরে হামলা হয়, তারপরে ইরান যখন পাল্টা প্রতিক্রিয়া দেখায়, তখনও কিন্তু অনেক মুসলিম দেশ যদিও উৎফুল্ল ছিল,
কিন্তু মুসলিমরা তাদের ড্রোন, তাদের বিভিন্ন ধরনের মিসাইল তাদের দেশ থেকে এটাকে যেতে দেয়নি, তাদের এয়ার ডিফেন্স দিয়ে আটকিয়ে দিয়েছে। ইসরায়েল যখন হামলা করেছে তখন কিন্তু তাদের কোনো ধরনের ব্যাঘাত ঘটানো হয়নি, কিন্তু যখন ইরান হামলা চালায় তখন কিন্তু তাদের ড্রোন এবং বিভিন্ন ধরনের মিসাইল এগুলাকে ভূপাতিত করা হয় আপনার এয়ার ডিফেন্সের মাধ্যমে। তো এখানে আমরা বুঝতে পারি যে ইরান কতটুকু তার পড়শিদের কাছ থেকে, তার জাতি ভাই বলেন, মুসলিম ভাই বলেন, অথবা পড়শি রাষ্ট্রগুলো যাকে বলি আমরা মধ্যপ্রাচ্যের, তারা কতটুকু শেল্টার বা সাপোর্ট দিবে সেটা অনেকটা কিন্তু স্পষ্ট। এছাড়া মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেই আপনার অফিসিয়ালি তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি অফিস আদালত পর্যন্ত ঘরে বসে করার বা ঘর থেকে করার অথবা অফিসে না যাওয়ার ব্যাপারে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই এলান করা হয়েছে। তো এখানে বোঝা যায় যুদ্ধ একটা হওয়ার সম্ভাবনা আছে। ইরান এমনিও ঘোষণা দিয়েছে এই গতকালকে আমেরিকার এই হামলার পরে যে প্রত্যেকটি আমেরিকান নাগরিক, প্রত্যেকটি আমেরিকার ঘাঁটি তাদের বৈধ হালাল টার্গেট, এমনই বক্তব্য এসেছিল গতকালকে। আর আজকে যদি ভিন্নভাবে দেখেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এটা আমাদের জন্য সুখবর না।